পশ্চিমবঙ্গ তথা বাংলা রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনায় প্রাপ্ত ফলাফল অনুযায়ী এ পর্যন্ত ২০৩টি আসনে এগিয়ে আছে বিজেপি এবং ৮৪টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। এই নির্বাচনে বিজেপি যদি সরকার গঠন করে তাহলে সেটি বাংলাদেশের উপরে কি প্রভাব ফেলবে, বাংলাদেশের জন্য কতটুকু সুবিধা বয়ে আনবে কিংবা কতটুকু চাপ ও ঝুঁকি তৈরি করবে, আজকে সে বিষয়টি নিয়ে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। আসসালামু আলাইকুম এবং আদাব। ভারতের 4টি রাজ্যের বিধানসভা নির্বাচন এবং কেন্দ্র শাসিত অঞ্চল পন্ডিচেরি, এই 5টি অঞ্চলের নির্বাচনের ফলাফল আজকে ঘোষণা করা হচ্ছে। ইতিমধ্যেই আসাম এবং পশ্চিমবঙ্গ বা বাংলায় যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে বিজেপি নিশ্চিত বিজয়ের পথে। তামিলনাড়ুতে এবার জয়লাভ করেছে একজন অভিনেতার পার্টি। কেরালায় বাম রাজনৈতিক জোটকে হারিয়ে কংগ্রেস ক্ষমতা গঠনের পথে। এই 4টি রাজ্য এবং কেন্দ্রশাসিত পন্ডিচেরিতে নির্বাচন হলেও পুরো ভারতের চোখ কিন্তু এই পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের দিকে। এখানে 2011 সাল থেকে এ পর্যন্ত পরপর 3বার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন মমতা ব্যানার্জি এবং তার দল 3বার সরকার গঠন করেছে এবং এইবার তারা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছিল এবং নির্বাচনের যে ভোট গ্রহণের 2 দিন 23 এবং 29শে এপ্রিল, এই 2 দিনে আমরা যেসব এক্সিট পোলের ফলাফল পেয়েছিলাম প্রত্যেকটিতে অধিকাংশই দেখা গেছে বিজেপি এগিয়ে, কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই এক্সিট পোলকে ততটা গুরুত্ব দেওয়া হয়নি। তারা বলেছে যে প্রকৃত ভোটের ফলাফল তাদের পক্ষেই যাবে। কিন্তু আজকে যখন ভোট গণনা শুরু হয়েছে এবং আমি যখন রেকর্ড করছি তখন দেখা গেল যে 294টা আসন, তার মধ্যে একটি আসনে নির্বাচন বাতিল করা হয়েছে, সেটি পরে হবে। 293টা আসনের মধ্যে 203টি আসনে বিজেপি এগিয়ে আছে এবং 84টি আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে এবং বাকি 6টি আসনে কংগ্রেস, সিপিএম এবং অন্যান্যরা রয়েছে। এমনকি মমতা ব্যানার্জির ভবানীপুর আসনেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে শুভেন্দু অধিকারীর সাথে। তো যাই হোক, এই নির্বাচনী ফলাফলটি কি প্রত্যাশিত ছিল? যদি বিজেপি শেষমেশ জয়লাভ করে, যদিও মমতা ব্যানার্জি এখনো বলছেন যে শেষ পর্যন্ত দেখতে হবে, কিন্তু যে ট্রেন্ডটা আমরা দেখছি তাতে বিজেপির জয় মোটামুটি নিশ্চিত। তো বিজেপির জয়ের এটা কারণ কি? পশ্চিমবঙ্গ দীর্ঘদিন সিপিএম এর অধীনে সরকার দ্বারা শাসিত ছিল, তারপরে তৃণমূল কংগ্রেস 3 টার্ম প্রায় 15 বছর তারা পরিচালনা করেছে। তো এখানে মোটামুটি একটা এই সামাজিকতা বলেন, রাজনীতি বলেন, সবকিছুর গভীরে কিন্তু অসাম্প্রদায়িকতা একটা শেকড় গেড়ে বসেছিল। পশ্চিমবঙ্গের রাজনীতি যদি খেয়াল করেন বা তাদের কালচার, তাদের সোশ্যাল অ্যাক্টিভিটি, সবখানেই অসাম্প্রদায়িকতাটা ছিল। এখন বিজেপি একটি সাম্প্রদায়িক দল অনেকেই মনে করেন এবং বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে এখানের অসাম্প্রদায়িক ঐতিহ্য কি ক্ষতিগ্রস্ত হবে কিনা এসব নিয়েও আলোচনা হচ্ছে। কিন্তু এবং বিজেপির সমর্থক যারা রয়েছে, আমি কদিন আগে কলকাতার সাংবাদিক এবং লেখক অমিত গোস্বামীর একটি সাক্ষাৎকার নিয়েছিলাম। তো বিজেপির এই বিশেষ করে এই বুদ্ধিজীবী শ্রেণী তারা মনে করছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা এলেও তার অসাম্প্রদায়িক চরিত্রের পরিবর্তন হবে না এবং বাংলা রাতারাতি বদলে যাবার মতো কোনো রাজ্য নয়। কেন বিজেপির উত্থান হলো? এখানে সভাপতি 3টি টার্ম তৃণমূল কংগ্রেস এখানে সরকার গঠন করেছে। তো 15 বছরের শাসনে অনেক সীমাবদ্ধতা, অনেক ক্ষোভ তৈরি হয়। এটা একটা খুব সাধারণ বিষয় যে 3বার থাকার পরে চতুর্থবার
ভোটাররা একটা পরিবর্তন চায়, কিন্তু এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে। তার মধ্যে একটি হলো যে এইবার ভোটার তালিকা থেকে প্রায় 30 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে। এই 30 লক্ষের বিরুদ্ধে অভিযোগ হলো যে তারা প্রকৃত ভোটার না, কেউ হয়তো মানে যেটা হলো যে অভিযোগ সেটা হলো যে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নানা রকমের ত্রুটি থাকে এবং দেখা যায় যে এমন এমন ভৌতিক ভোটার সেখানে ইনক্লুডেড যারা হয়তো মারা গেছে বা এক্সিস্ট করে না। দেখা যায় যে সেখানে ফলস ভোট, সেই যে ভোটারটা আসলে বাস্তবে এক্সিস্ট করে না তার নামে ফলস ভোট কাস্ট করা হয়। তো এইবার SIR এসব কিছু নিয়ম কানুন করেছে এবং কেন্দ্র বোঝাই যাচ্ছে খুব স্ট্রংলি তদারকি করেছে। সব মিলিয়ে 30 লাখ ভোটার মাইনাস হয়ে যাওয়া মানেই অনেকে ধারণা করেন যে এর ফলে তৃণমূল কংগ্রেস বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধেও অনেকের অভিযোগ ছিল, যেটা বলেছি যে দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে যা হয়। তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক ছিল মূলত মুসলমানরা। এই রাজ্যের একটা বড় ভোটারদের একটা বড় অংশ মুসলমান এবং তারা সংখ্যাগরিষ্ঠ অংশ তাদের এই তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে। কিন্তু এবার সেই মুসলমানদের ভোট ব্যাংকে বিজেপি খুব সফলভাবেই একটা বিভক্তি ঘটাতে সক্ষম হয়েছে। এই জায়গাটা কিন্তু খুব সেন্সিটিভ। মমতা ব্যানার্জি মুসলমানদের ভোট নিশ্চিত করতে গিয়ে নির্বাচনী রাজনীতির একটা খেলা খেলতে যে ঘটনাটা ঘটেছে, যে উগ্র ধর্মীয় জঙ্গি গোষ্ঠীও এর আড়ালে কিন্তু পশ্চিমবঙ্গে এক ধরনের শেল্টার গেড়ে ফেলেছে এবং তারা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশ পশ্চিমবঙ্গের মধ্যে যাতায়াত করে এবং বাংলাদেশের যে ধর্মীয় উগ্র গোষ্ঠী তাদের সাথে এই মুসলমানদের একটা অংশের যোগাযোগ আছে। এবং যেহেতু ভোটের রাজনীতিতে তিনি এই ইসলাম কার্ডটি খেলেন এবং সেখানে এই কার্ডের সুযোগে পশ্চিমবঙ্গেও কিন্তু উগ্রপন্থীদের একটা উত্থান ঘটে গেছে। দেরিতে হলেও পশ্চিমবঙ্গের মানুষ এটা অনুধাবন করতে পেরেছে এবং বাংলাদেশে যে 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, সেখানেও মমতা ব্যানার্জির দলের অবস্থান কিন্তু এই জুলাই আগস্টের জঙ্গিদের পক্ষে ছিল। এমনকি এই নির্বাচনী প্রচারণায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রকাশ্যে প্রশ্ন তোলা হয়েছে যে বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে অবস্থান করছেন তার কারেন্ট স্ট্যাটাস কি। 18 মাস পরে তৃণমূলের নেতারা জানতে চেয়েছেন শেখ হাসিনা কি সেখানে শরণার্থী হিসেবে আছে নাকি অনুপ্রবেশকারী হিসেবে আছে। অথচ আপনারা জানেন যে ভারতের সর্বদলীয় বৈঠকে সর্বসম্মতিক্রমে শেখ হাসিনাকে দিল্লিতে রাখা হয়েছে এবং তাকে কিন্তু তার অবস্থান অনুযায়ী সরকারি প্রোটোকল দিয়েই সেখানে রাখা হয়েছে। তো এই যে শেখ হাসিনাকে নিয়ে প্রশ্ন তোলা, জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানকে সমর্থন করা, এর কারণে কিন্তু সাধারণ ভোটাররা তৃণমূল কংগ্রেসের উপরে ক্ষুব্ধ হয়েছে। স্বাভাবিকভাবেই এই একাধিক প্রতিকূলতার মুখে এবার মমতা ব্যানার্জি খুব একটা সুবিধা করে উঠতে পারেননি এবং এই ভিডিওটি যখন অন এয়ার হবে তখন ফলাফল প্রায় চূড়ান্তের দিকে চলে যাবে। কিন্তু এখন যেটা আমি পশ্চিমবঙ্গে অনেকের সাথে কথা বললাম যে বিজেপির সংখ্যাগরিষ্ঠ আসনে জয় নিশ্চিত এবং সংখ্যাগরিষ্ঠ কি তারা প্রায় 2/3 দিকেই চলে যাচ্ছে এবং সেটাও হতে পারে। তো এই অবস্থায় এটা ভারতের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ, যেমন এটার বাংলাদেশের উপরে একটা ইম্প্যাক্ট আছে। বাংলাদেশের উপরে ইম্প্যাক্টটা হলো যে বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে এই সীমান্ত বরাবর কিন্তু এই জায়গাটা অনেক কঠিন হয়ে যাবে। যেমন অনেক জায়গায় মমতা ব্যানার্জি কিন্তু কাঁটাতারের বেড়া দিতে দেয়নি কিংবা সীমান্ত ওপেন রেখেছে এবং ওই ওপেন জায়গা দিয়ে কিন্তু মানে এই বিশেষ করে জঙ্গিদের যাতায়াতটা ছিল। মমতা ব্যানার্জির কারণে তিস্তা পানি চুক্তিটা হয়নি। বেশ মনমোহন সিং যখন ভারতের প্রাইম মিনিস্টার ছিলেন, তারপরে মোদিও তারা একাধিকবার উদ্যোগ নিয়েছিলেন তিস্তা
চুক্তি করার জন্য, কিন্তু মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে সেটা হয়নি। মমতা ব্যানার্জির বিরোধিতার কারণে ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অনেক জায়গায় কিন্তু নেতিবাচক প্রভাব পড়েছিল। তো এখন একটা সুযোগ এসেছে যে তিস্তা চুক্তি সহ আরো দ্বিপাক্ষিক কয়েকটা বিষয়ে সলিউশন করার। কিন্তু এইখানে আরেকটা হলো যে বাংলাদেশের যে উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী আছে তাদের জন্য কিন্তু একটু ডিফিকাল্ট হয়ে যাবে এই যে ভারতে গিয়ে বিভিন্ন জঙ্গি সন্ত্রাসী কার্যক্রম করা। তবে বিজেপি আশায় বাংলাদেশের উপরে কিন্তু পজিটিভ প্রভাব, যেমন সুযোগ তৈরি হলো তেমন অনেক ঝুঁকি ও চাপ তৈরি হলো। আজকে যদি শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতো তাহলে হয়তো আমরা নিশ্চিত করে বলতে পারতাম যে আমাদের দ্বিপাক্ষিক অনেকগুলো সমস্যার সমাধান হবে। কিন্তু তারেক রহমান যেহেতু তার ভারতের সাথে সম্পর্কটা কিন্তু এখনো মানে আন্ডার সার্ভিলেন্স রয়েছে, আমরা এখনো নিশ্চিত করে বলতে পারি না যে ভারতের সাথে তার সম্পর্কটা আসলে কেমন এবং কোন পথে যাচ্ছে। এটার উপরে আলটিমেটলি ডিপেন্ড করবে যে বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে সেইটার যে পজিটিভ ইম্প্যাক্ট সেটা আসলে ইমপ্লিমেন্টেড হবে কিনা, আলটিমেটলি সেটা নির্ভর করবে এই দুই দেশের কূটনৈতিক সম্পর্কের উপর। তবে পশ্চিমবঙ্গের মানুষ এবার একটি পরিবর্তন চেয়েছিল এবং সেই পরিবর্তনের চাওয়ার পেছনে বাংলাদেশ প্রশ্নে তৃণমূলের ভুল অবস্থানটাও অনেকখানি দায়ী। প্রিয় বন্ধু, সবশেষে শুভেন্দু অধিকারীর একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখাই। বিজেপি সরকার গঠন করলে শুভেন্দু হবেন পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী এবং তিনি এক সময় এই মমতা ব্যানার্জির ডান হাত ছিলেন, কিন্তু রাজনীতির হিসাব নিকাশ বোঝার দায় তিনি এখন বিজেপিকে লিড করছেন। তো এই ভিডিও ক্লিপ সম্পর্কে আমি কোনো কমেন্ট করব না, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভিডিও ক্লিপটি আমি পেয়েছি সোর্স নিউজের সৌজন্যে। হাসিনা ওয়াজেদ বৈধ প্রধানমন্ত্রী, এরা অবৈধ। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। যারা জুতোর মালা পরিয়েছে তাদেরকে ওই গোলাম নিজামীর মতো দড়ি পড়তে হবে। আমি আজকে বলে গেলাম, এই রাজাকারের নাতিদের অবস্থা কি হয় শুধু দেখতে থাকুন। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।